আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পশ্চিমাদের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান। ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ৫০০ হাফেজকে রাজকীয় সংবর্ধনা। ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, বললেন যুদ্ধের অবসান চায় না রাশিয়া। ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কার পক্ষে দাঁড়াবে এই মানুষগুলো? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, যা বর্তমানে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এটি কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এর বিস্তার অর্থনীতি, সংস্কৃতি এবং কূটনীতি পর্যন্ত। পেজেশকিয়ান যখন এই কথাগুলো বলছেন, তখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত অস্থিতিশীল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আন্তর্জাতিক মহলে ইরানের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন এবং তার এই সাম্প্রতিক বক্তব্য মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোরতা এবং তেহরানের ওপর ক্রমাগত চাপের একটি প্রতিফলন। এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে ইরান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে, যা তাদের সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। পেজেশকিয়ান বোঝাতে চেয়েছেন যে যখন একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যকে উদ্দেশ্যমূলকভাবে বাধাগ্রস্ত করা হয়, তখন সেটি আর সাধারণ বিরোধ থাকে না, বরং তা একটি অর্থনৈতিক যুদ্ধের রূপ নেয়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন, তারা জানেন যে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এই টানাপড়েন কয়েক দশকের পুরনো। তবে বর্তমান প্রেসিডেন্টের এই বক্তব্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর জোটবদ্ধ প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন এই দেশগুলোর সম্মিলিতভাবে ইরানকে বিশ্বমঞ্চ থেকে বিচ্ছিন্ন করতে চায় এবং তাদের লক্ষ্য হল ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ধরনের কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি কোনো দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারে, নাকি এটি সাধারণ মানুষের কষ্টই শুধু বাড়ায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজেশকিয়ানের এই বক্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু করার একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু তার এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তেহরান সহজে নতি স্বীকার করবে না, বরং তারা নিজস্ব শক্তি এবং আঞ্চলিক মিত্রদের নিয়ে এই তথাকথিত সর্বাত্মক যুদ্ধ মোকাবিলা করতে প্রস্তুত। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো অবশ্য এই বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন আদায়ের একটি কৌশল হিসেবে দেখছে। তবে বাস্তবতা হল, সাধারণ ইরানিরা প্রতিদিন যে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো যুদ্ধের চেয়ে কম নয়। ইরানের প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি মূলত বিশ্ব নেতাদের কাছে একটি বার্তা যে চাপ প্রয়োগ করে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন সম্মানজনক কূটনৈতিক সমাধান। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। তৃতীয় খবরটি আমাদের হৃদয়ে আশার আলো জাগাবে। ধ্বংসস্তূপের মাঝেও যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চিত, সেখানে গাজায় ৫০০ হাফেজকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার ঘটনাটি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আমরা জানি গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ। সেখানে বসতবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবই মাটির সাথে মিশে গেছে। কিন্তু এই প্রতিকূলতার মাঝেও একদল তরুণ ও কিশোর পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে এবং তাদের সম্মান জানাতে স্থানীয়রা এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এই বিষয়টি কেবল ধর্মীয় কোনো বিষয় নয়, বরং এটি একটি জাতির টিকে থাকার লড়াই এবং তাদের মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এই আনন্দ উদযাপন বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে কোনো শক্তি মানুষের আত্মিক শক্তিকে দমন করতে পারে না। হাফেজদের এই সংবর্ধনা অনুষ্ঠানে পরিবারের সদস্যরা অশ্রুসজল চোখে অংশ নিয়েছেন, যা ছিল অত্যন্ত আবেগপূর্ণ। যারা ঘরবাড়ি হারিয়েছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের জন্য এই দিনটি ছিল এক চিলতে শান্তির মতো।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই খবরটিকে ফলাও করে প্রচার করেছে, কারণ গাজা মানেই যেখানে আমরা শুধু যুদ্ধের খবর শুনি, সেখানে এমন একটি ইতিবাচক ঘটনা মানুষের মনে নাড়া দিয়েছে। এই ৫০০ হাফেজের সাফল্য গাজার প্রতিটি মানুষের জন্য গর্বের বিষয়। তারা প্রমাণ করেছে যে শিক্ষার আলো এবং আধ্যাত্মিক সাধনা যে কোনো ধ্বংসযজ্ঞের চেয়েও বেশি শক্তিশালী। এই সংবাদটি আমাদের শেখায় যে জীবন যত কঠিনই হোক না কেন, নিজের লক্ষ্য এবং বিশ্বাসের প্রতি অবিচল থাকলে সফলতা আসবেই। বন্ধুরা, গাজার এই অদম্য শিশুদের জন্য আপনারা কমেন্টে শুভকামনা জানাতে পারেন। তাদের এই সাহস এবং ধৈর্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা। এই ধরনের মানবিক খবরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের বিভীষিকার মাঝেও মানবতা এবং সংস্কৃতি বেঁচে থাকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, যাতে গাজার এই ইতিবাচক দিকটি সবাই জানতে পারে। এই শিশুদের হাসি এবং তাদের মাথায় সেই রাজকীয় মুকুট যেন বিশ্বের প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠে। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আমাদের পরবর্তী খবরটি কিছুটা উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর একটি বড় ধরনের অভিযানের পর ফিলিস্তিনের একটি নির্দিষ্ট গ্রাম পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে গ্রামের প্রবেশ এবং বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে খাদ্য, ওষুধ এবং জরুরি সেবার ঘাটতি দেখা দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার খাতিরে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আটকের উদ্দেশ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই অবরোধ প্রথাকে অমানবিক বলে অভিহিত করছে। ফিলিস্তিনি গ্রামগুলোতে যখন এই ধরনের সামরিক অভিযান চালানো হয়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্করা চরম ভোগান্তির শিকার হন। গ্রামটি অবরুদ্ধ হওয়ার ফলে সেখানকার কৃষকরা তাদের জমিতে যেতে পারছেন না, যা তাদের জীবিকাকে ঝুঁকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে চেকপোস্টগুলোতে দীর্ঘ লাইন এবং মানুষের অসহায়ত্ব। এই পরিস্থিতি কেবল ওই গ্রামের মানুষের নয়, বরং পুরো পশ্চিম তীরের অস্থিরতার একটি ক্ষুদ্র চিত্র মাত্র। বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ এই সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে এবং দাবি করছে যে সাধারণ নাগরিকদের যেন যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়। ফিলিস্তিনের ওপর এই ক্রমাগত চাপ এবং অবরোধ নতুন কোনো ঘটনা নয়, তবে প্রতিবারই এটি এক নতুন মানবিক সংকট তৈরি করে। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের পথ বের করা এখন সময়ের দাবি। আপনারা কি মনে করেন, বিশ্ব সম্প্রদায়ের এই বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখা উচিত নয় কি? জাতিসংঘ বা অন্যান্য বড় দেশগুলো কেন এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাস্তব চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে পারেন। ফিলিস্তিনিদের ওপর এই অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আরেকটি জোরালো বক্তব্য নিয়ে এবার আলোচনা করা যাক। তিনি স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। এটি তার আগের বক্তব্যেরই একটি আরও বিস্তারিত এবং কঠোর রূপ। পেজেশকিয়ান এখানে মূলত হাইব্রিড ওয়ার বা সংকর যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন। তিনি মনে করেন ইরানের উপর যে সাইবার আক্রমণ চালানো হচ্ছে, যে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং যে অর্থনৈতিক অবরোধ জারি রাখা হয়েছে, সবই সেই সর্বাত্মক যুদ্ধের অংশ। তার মতে শত্রুরা ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে, কারণ তারা সরাসরি সামরিক যুদ্ধে সুবিধা করতে পারবে না। ইরানের এই প্রেসিডেন্ট মনে করেন ইউরোপীয় দেশগুলো আগে কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করলেও এখন তারা পুরোপুরি যুক্তরাষ্ট্রের কক্ষপথে চলে গেছে। এটি বৈশ্বিক রাজনীতির একটি বড় পরিবর্তন। পেজেশকিয়ানের এই বিশ্লেষণ মূলত ইরানের বর্তমান সামরিক ও রাজনৈতিক কৌশলের প্রতিফলন। তারা এখন চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরালো করার চেষ্টা করছে, যাতে পশ্চিমা এই চাপ মোকাবিলা করা যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন বিশ্বের শক্তি ভারসাম্য এখন প্রাচ্যের দিকে ঝুঁকে পড়ছে? ইরানের প্রেসিডেন্ট যে সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন, তা যদি সত্যি পূর্ণমাত্রায় শুরু হয়, তবে তার প্রভাব পুরো বিশ্বের জ্বালানি বাজারে এবং অর্থনীতিতে পড়বে। সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময় শান্তি এবং স্থিতিশীলতা কামনা করি, তবে এই ধরনের বড় বড় দেশের মধ্যকার লড়াই ছোট দেশগুলোর উপরও বিরূপ প্রভাব ফেলে। আপনাদের অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে
থাকুন, যাতে আমরা এই জটিল বিষয়গুলো আরও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। পেজেশকিয়ানের এই হুঁশিয়ারি মূলত একটি ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থান থেকেও হতে পারে, যা তিনি তার দেশের জনগণকে একতাবদ্ধ করার জন্য ব্যবহার করছেন। রাজনীতিতে শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সর্বাত্মক যুদ্ধ শব্দবন্ধটি ব্যবহার করে তিনি পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে চেয়েছেন। আবারও ইরান এবং পশ্চিমা বিশ্বের উত্তেজনা কেন্দ্রিক, তবে এবার বিষয়টি আরও সুনির্দিষ্ট এবং আক্রমণাত্মক, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন যে তারা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার শুরু করেছে। আগের শিরোনামে আমরা যেখানে সাধারণ যুদ্ধের কথা শুনেছিলাম, এখানে পেজেশকিয়ান আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন যে এই তিনটি শক্তি আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ একজোট হয়ে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার বা অন্ততপক্ষে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি বলেছেন, এই সর্বাত্মক যুদ্ধ কেবল সামরিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সাইবার হামলা, গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানকে একঘরে করে রাখার এক গভীর ষড়যন্ত্র। পেজেশকিয়ানের মতে, ইসরায়েল যেখানে আঞ্চলিকভাবে সামরিক উস্কানি দিচ্ছে, আমেরিকা সেখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, আর ইউরোপ তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছে। এই ত্রিমুখী আক্রমণ ইরানের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি ইরানের জনগণকে সতর্ক করে বলেছেন যে শত্রু এখন আর ঘরের বাইরে নেই, বরং তারা বিভিন্ন মাধ্যমে দেশের ভেতরেও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে ইরান সরকার বর্তমানে কতটা চাপের মধ্যে রয়েছে, এবং তারা তাদের জনগণকে এটা বোঝাতে চাইছে যে দেশের বর্তমান অর্থনৈতিক বা সামাজিক সংকটের মূল কারণ হল এই বিদেশি শক্তিগুলোর সম্মিলিত আক্রমণ। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো কূটনৈতিক আলোচনার পথ কিছুটা সংকুচিত করলেন, কিন্তু একই সাথে তিনি তার মিত্র দেশগুলোর কাছে বার্তা পাঠালেন যে ইরান একা এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়ছে এবং তাদের সমর্থনের প্রয়োজন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ অবশ্য বরাবরই বলে আসছে যে তাদের পদক্ষেপগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা এবং আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির জবাব মাত্র, কিন্তু তেহরান একে তাদের অস্তিত্বের সংকট হিসেবেই দেখছে। এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য এবং সামরিক মহড়া মধ্যপ্রাচ্যকে এক বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে যে কোনো ছোট ভুল বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। আমরা এই পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছি এবং যে কোনো নতুন আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। আমাদের চ্যানেলের এই বিশ্লেষণধর্মী আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির এমন আরও গভীর খবর জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য খবরের সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী খবরটিতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তর্কের জন্ম দিয়েছে। প্রশ্নটি হল, ভারত-বাংলাদেশ যুদ্ধ হলে কার পক্ষে দাঁড়াবে এই মানুষগুলো? এই শিরোনামটি শুনে হয়তো আপনাদের মনে হতে পারে এটি একটি উস্কানিমূলক প্রশ্ন, কিন্তু আসলে এটি বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আবেগ এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের গভীরতা যাচাইয়ের একটি মাধ্যম হিসেবে উঠে এসেছে। ঐতিহাসিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়, যেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কিছুটা দূরত্ব বা মতভেদ তৈরি হতে দেখা গেছে। বিশেষ করে সীমান্ত হত্যা, তিস্তা পানি বণ্টন ইস্যু এবং রাজনৈতিক পালাবদলের পর ভারত ভীতি বা ভারত বিদ্বেষী কিছু প্রচারণা সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এই ধরনের কাল্পনিক পরিস্থিতির কথা যখন ওঠে, তখন মূলত দেশের সার্বভৌমত্ব এবং জাতীয়তাবোধের পরীক্ষা নেওয়া হয়। বাংলাদেশের মানুষ সব সময়ই অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা নিজেদের স্বাধীনতা ও মানচিত্রের প্রশ্নে আপোষহীন। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের প্রশ্নের অবতারণা করা হয় মূলত জনমতের মেরুকরণ দেখার জন্য। সাধারণ মানুষ যখন এই বিষয়ে কথা বলে, তখন দেখা যায় তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ মনে করেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের কোনো বিকল্প নেই, আবার কেউ কেউ মনে করেন বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হলে প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার যে আধুনিক
যুগে সরাসরি যুদ্ধ কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই বুদ্ধিমানের কাজ। এই বিতর্কটি যখন ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়, তখন দেখা যায় হাজার হাজার মানুষ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে মন্তব্য করছেন। এটি আসলে আমাদের গণতান্ত্রিক সমাজের একটি রূপ, যেখানে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করছে। তবে আমাদের মনে রাখা উচিত যে গুজব বা উস্কানিমূলক কোনো কথায় কান না দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? দুই দেশের সম্পর্কের উন্নয়ন কি ভবিষ্যতে আরও স্থিতিশীল হবে বলে আপনি মনে করেন? আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। এই খবরটি মূলত আমাদের সচেতন করার জন্য যে ভ্রাতৃত্বের সম্পর্ক টিকিয়ে রাখাই উন্নয়নের একমাত্র পথ।